নিজের হলুদের রাতেই বোনের ভাসুরের হাতে ধর্ষণ হয় মাহাদিয়া। শরীরের যন্ত্রণায় নড়তে পারছে না, ঘৃণায় ভরা মুখ নিয়ে ফিরে তাকালো রক্তচক্ষু নিক্ষেপ করা ইপ্তির দিকে। মাহদিয়া তাকানো মাত্রই ঝুঁকে গিয়ে ওর চুলের মুঠি ধরে বলতে লাগলো, যা এবার তোর হবু স্বামীর কাছে বলবি আমি আর পবিত্র নেই, আমার শরীরের প্রতিটা কণায় কণায় একজন হাত দিয়েছে। মাহাদিয়া নিজের চুল থেকে ইপ্তির হাত ছিটকিয়ে সরিয়ে ফেলে। ঘৃণায় গা ঘিন ঘিন করতে লাগলো। ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে যে আপনি আমার বোনের ভাসুর। এই জানোয়ারগিরি করার জন্য বোধহয় বিয়ে করেননি এখনও। না জানি আপু ওই বাড়িতে কেমন আছে। আপনার কি একটুও বিবেকে বাঁধলো না? একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করতে জানোয়ার? আপনি একজন পশুর সমতুল্য লোক। ক্রোধে চোয়াল শক্ত করে ফেলল ইপ্তি। এত তেজ তোর, তোর এসব 2 টাকার তেজ তোর কাছে রাখ। এসব তেজ আমাকে দেখাতে আসবি না। আপনাকে আমি খুন করে ফেলবো জানোয়ার। আপনার কি একটু অনুশোচনা কাজ করছে না? আপনার বোনের সাথে যদি কেউ এখন এমন করতো, তখন আপনার কেমন লাগতো? সাথে সাথেই ইপ্তির শক্তপোক্ত হাতের চড় খেলো মাহাদিয়া। শাসিয়ে বলল, এই আমার বোনকে নিয়ে কোনো কথা বলবি না, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তুই আমায় চিনিস না, এমন কথা আর দ্বিতীয়বার বলার দুঃসাহসও করিস না। ইপ্তির হাতের চড় খেয়ে যেন মাহাদিয়ার গাল সহ মাথা ঝিমঝিম করে উঠল। কান্না ভেজা চোখ নিয়ে কাঁদতে লাগলো। আরে আরে কাঁদছো কেন? কাঁদতে তোকে একদম পেতনির মতো লাগে। পরে তোর হবু জামাই তোকে দেখে ফেলে রেখেই চলে যাবে। যা, পারলে সবাইকে বলিস যে আমি তোর সাথে এসব করেছি। মাহাদিয়া কটাক্ষ দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, আপনাকে আমি জেলে ঢুকিয়ে ছাড়ব, আপনার জীবন আমি শেষ করে দেব। মাহাদিয়ার কথা শুনে ইপ্তি হো হো করে হেসে উঠল। সেই হাসির শব্দে যেন পুরো বেডরুম কেঁপে উঠল। পৈশাচিক হাসি হেসে বলে উঠল, তুই আমায় এখনো চিনতে পারিসনি, তুই আমার কিছুই করতে পারবি না পাখি। পুলিশও বা আমার কি করবে? পুলিশ তো আমার সাথে চলে রে পাগলি। এসব কাহিনী আমার সামনে না করে যা আমার সামনে থেকে। এখন তোকে আমার প্রয়োজন নেই, কাজ শেষ হয়ে গেছে। কথাটা শুনে মাহাদিয়ার পুরো শরীর জ্বলে উঠল। কোনো রকমের শরীরে কাপড় পেঁচিয়ে উঠে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আয়নায় দাঁড়িয়ে নিজের শরীরের দিকে তাকিয়ে আছে। কামড়ের দাগ স্পষ্ট হয়ে আছে কয়েকটা জায়গায়। দেখেই গা রিনরিন করে ওঠে মাহদিয়ার। ঝর্নার নিচে দাঁড়াতেই শরীরের ক্ষতগুলো জ্বলে ওঠে। এতে আজ তার কোনো কষ্ট হচ্ছে না, তার থেকেও বুকের ভেতরে জ্বলে শেষ হয়ে যাচ্ছে। মানতে পারছে না যে সে আর পবিত্র নেই। তার শরীর একটা জানোয়ারের হাতে অপবিত্র হয়েছে। কিছুতেই সে রিহানকে ঠকাতে চায় না। মনের মধ্যে বড় অপরাধবোধ কাজ করছে। বিয়েবাড়ি, সবাই কাজে ব্যস্ত, হুড়াহুড়ি করছে। ইতিমধ্যে ইপ্তি মাহাদিয়ার রুম ত্যাগ করে ঘরে বসে গুনগুন করে গান গেয়ে একটু সাজ করছিল। মাহাদিয়া এমন সময় হঠাৎ ব্যালকানি দিয়ে রুমে প্রবেশ করলো ইপ্তি। আর তারপর হলো এই অপ্রত্যাশিত ঘটনা। মাহাদিয়া বিছানায় এসে বসতেই বাহির থেকে দরজায় ঠকঠক করে আওয়াজ হলো। চোখের পানি মুছে দ্রুত নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। দরজার কাছে গিয়ে সবেগে দরজা খুলে দাঁড়ায়। দরজা খুলতেই বোনকে দেখে কিঞ্চিত হাসার চেষ্টা করে মাহদিয়া। এ কি মাহদিয়া, তোকে এমন দেখাচ্ছে কেন? চোখ মুখের এই অবস্থা কিভাবে হলো? জামা কেন চেঞ্জ করছিস? কই আপু, কিছু না তো, কিছু না, তুমি বেশি ভাবছো। এমনি ফ্রেশ হয়েছি, খুব ভার লাগছিল তাই। দিয়া বোনের কথা বিশ্বাস করলো নাকি করলো না, কিন্তু কথার প্রত্যুত্তরে কিছুই বলল না। চল তোকে সাজিয়ে দেই, সবাই অপেক্ষা করছে। আপু, তোমাকে একটা কথা বলবো। আরে বল, কি কথা? এটা আবার জিজ্ঞেস করা লাগে নাকি? আমি বিয়ে। আর বের করতে পারলো না মাহদিয়া, কথা গলায় আটকে যাচ্ছে বারবার। দিয়া এতক্ষণে বোনের কর্মকাণ্ডগুলো পর্যবেক্ষণ করছিল। যেন তার বোন ঠিক নেই, কিছু একটা হয়েছে। তখনই হলুদের সাজে বসে আছে মাহদিয়া, চোখ মুখের এক বেহাল অবস্থা। কিন্তু ধপধপে ফর্সা শরীরে মাহাদিয়াকে তাতেও সুন্দর দেখাচ্ছে। কিছুতেই কাউকে বলতে পারছে না যে সে বিয়ে করতে পারবে না। এটা বললেই যে তার গালে 4-5টা চড় একসাথে এসে পড়বে। এবং পরিবারের মান সম্মানের কথা ভেবেও কিছু বলতে পারছে না। কত আত্মীয় স্বজন সবাই বিয়েতে উপস্থিত। নিজের জীবনের কথা ভেবে ভীষণ কান্না আসছে মাহদিয়ার। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। কেউ দেখার আগে দ্রুত মুছে নেয়। রিহান তার বাবা মায়ের দেখা পাত্র, দেখে শুনে মেয়েকে বিয়ে দিচ্ছেন একজন ভালো পাত্র খুঁজে। তারাও মাহাদিয়াকে পছন্দ করে ঘরের বউ করে নেবেন। কিন্তু তার আগেই তো নিজের শরীরকে একজন জানোয়ারের হাতে বিলিয়ে দিতে হয়েছে, জোর জবরদস্তিভাবে। নিজের সাথে এমন জঘন্য কিছু হবে নিজের ভাবনাতেও কোনোদিন ছিল না। রিহানের মুখ থেকে চরিত্রহীন কথাটা শুনতে পারবে না। রিহান কি তাকে মেনে নেবে এত কিছুর পরেও? এসব ভাবতে ভাবতেই আচমকা পাশ থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, তোকে তো পুরো জোকারের মতো লাগছে।
চিন্তা করিস না, তোর হবু জামাই যদি বিয়ে না করে চলে যায় তাহলে আমার আস্তানায় নিয়ে যাব। যাবি? মুহূর্তে মাথায় রাগ চড়ে ওঠে মাহদিয়ার। ক্ষিপ্ত হয়ে আকস্মিক ইপ্তির গালে চর বসিয়ে দেয় মাহদিয়া। আঙুল দেখিয়ে চোখ বড় করে বলতে লাগলো, একদম বাজে কথা বলবেন না। আমার সামনে থেকে সরুন, আপনাকে দেখলেই আমার মাথায় খুন চেপে বসে। আর কি বললেন, আপনার সাথে যাব? ভাবলেন কি করে আপনার মতো একটা চরিত্রহীন জানোয়ার অমানুষ কীটের সাথে আমি যাব? প্রয়োজনে নিজের জীবন শেষ করব, তারপরেও না। এখনই আমার সামনে থেকে চলে যান। এই তুই আমাকে চড় দিলি, এত সাহস তোর? সাথে সাথে মাহাদিয়ার হাত চেপে ধরে। ব্যথায় কুকিয়ে উঠল মাহদিয়া। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয়, দমে যাওয়ার পাত্রী সে নয়। একটা কেন, আপনাকে আরও দুটো চড় দেওয়ার দরকার ছিল নরপুরুষ। এখনও এই বাড়িতে কেন? লজ্জা করে না আপনার? বের হয়ে যান আমাদের বাড়ি থেকে। আরে এত হাইপার হচ্ছিস কেন? এটা তোদের বাড়ি, কিন্তু এটা তো আমার জানা মতে এটা আমার ভাইয়েরও শ্বশুর বাড়ি। আমি না গেলে তুই কিভাবে আমাকে বের করবি? দেখি বের কর। এটা বলেই রুষ্ট ক্ষুব্ধ চাহনি নিক্ষেপ করে গটগটিয়ে সেই কক্ষ ছাড়ল। স্টেজে আনা হয়েছে মাহদিয়াকে, সবাই ছবি তুলতে ব্যস্ত। মাহাদিয়ার সব কাজিনরা একত্র হয়েছে স্টেজে ছবি তোলার জন্য। মাহাদিয়ার এসবে যেন কোনো খুশি লাগছে না, বরং মন খারাপ কিছু একটা ভেবেই চলেছে। কি হবে তার? কি সত্যি বিয়ে হয়ে যাবে? আচমকা ওর কাজের নিশি বলে ওঠে, কি রে, এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? এই সময় সবার মন খারাপই হয়, বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হয় না। এখন মন খারাপ করিস না, একটু হাস তো, একটা পিক তুলবো। মাহাদিয়া নিশির কথায় কিঞ্চিত হাসার চেষ্টা করে। মাহাদিয়ার মা, বাবা, বোন সবাই উঠে হলুদ লাগিয়ে চলে যায়। মাহাদিয়ার খেয়ালই নেই যে কেউ একজন দূর থেকে তার দিকে রক্তচক্ষু চাহনি নিক্ষেপ করে আছে। বিয়ে করবি না? আমিও দেখব কিভাবে তোর বিয়েটা হয়। এটা বলেই পৈশাচিক হাসি হেসে উঠল ইপ্তি। এই মেয়ের উপরে তার তিলে তিলে ক্ষোভ জন্মেছে। প্রতিটা সময় সুন্দরভাবে কথা বলতে গেলেই অপমান করে কথা বলছে। বিয়েবাড়ির চারিদিকে বিভিন্ন রকমের লাইট চকচক করছে, সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো বাড়ি। সবার মনে একটা আনন্দ কাজ করছে, খুশি মনে এদিক থেকে ওদিক কাজ করছে। রাত প্রায় শেষের দিকে। কিছুক্ষণ হলো নিজের শরীর থেকে হলুদে ভরা শাড়ি খুলেছে। রুমে শোয়ার জায়গাটুকু নেই, সবাই দখল করে নিয়েছে। মাহাদিয়া সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে ব্যালকানিতে এসে দাঁড়ালো। কাল তার বিয়ে, কত খুশি ছিল সে। রিহানকে তার অনেক পছন্দও হয়েছিল। পছন্দ হওয়ার তো কথাই, সুন্দর মার্জিত চেহারা, গেট আপও ভালো, বাবার ইন্ডাস্ট্রির অফিসার। কিন্তু তার ভাগ্যের কথা ভেবে চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আকাশের দিকে তাকিয়ে নিজের জীবনের অভিযোগ করতে থাকে। মনে মনে ভাবতে থাকে, আচ্ছা সবাই যদি জেনে যায় ওই জঘন্য নপুরুষের হাতে সে নির্যাতনের শিকার হয়েছে, তখন কি হবে? রিহান যদি আমার শরীরে এই কামড়ের দাগগুলো দেখে, তখন কি হবে? তাকে কি ছেড়ে দেবে? ডিভোর্স দিয়ে দেবে? বা জানোয়ারটা যদি সবাইকে বলে দেয় এই কথাটা? আর ভাবতে পারছে না মাহদিয়া। মাথা ধরে আসলো। আচমকা হাত থেকে মোবাইলটা পড়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘড়ির কাঁটায় রাত 4টা বাজে। বিয়েবাড়ির চারিদিকে হইচই এখনও কমেনি। নিজের রুমের ব্যালকানিতে নিচে 2 ঘন্টা যাবৎ অজ্ঞান হয়ে পড়ে আছে মাহদিয়া। রুমে মাহদিয়ার কাজিনরা বেঘরে ঘুমোচ্ছে। অজ্ঞানের মধ্যেই তার চোখে মুখে আজকের কালো রাতের দৃশ্যগুলো ভেসে আসছে। নোংরা ঘটনা মনে পড়তেই হাত পা কেঁপে কেঁপে উঠছে। অজ্ঞানের মাঝে বলতে লাগলো, আপনি আমার কাছে আসবেন না, আমি আপনাকে খুন করে ফেলবো। এসব বলে আধো আধো করে চোখ খোলে আচমকা উঠে বসে মাহদিয়া। নিজের চুল নিজেই খামচে ধরে। চোখের জল ভিজিয়ে দিচ্ছে তার গলা বুক। সে চোখ বন্ধ করে হাঁটুর মধ্যে মাথা গুজে বসে থাকে। মিনিট 2 পর নিচে পড়ে থাকা ফোন বেজে বেজে উঠছে। মাহদিয়া ফোন হাতে নিয়ে ক্রন্দনরত চোখে স্ক্রিনের দিকে তাকায়। রিহান নামক মানুষটার নাম্বার জলজল করছে ফোনের স্ক্রিনের উপরে। মাহদিয়ার বুকের ভেতরে কেঁপে উঠছে। সে কি মানুষটাকে ঠকাতে যাচ্ছে? চোখের পানি মুছে নিজেকে ঠিক করার প্রচেষ্টা চালায় মাহদিয়া। অপর প্রান্তের মানুষটা ধৈর্য হারা না হয়ে অনবরত কল দিয়েই যাচ্ছে। কিয়ৎক্ষণ পর কল রিসিভ করে কানে ধরে, কিছু না বলে চুপ করে বসে থাকে। অপর পাশ থেকে রিহান একবার একটা বলেই যাচ্ছে, মাহদিয়ার কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? অবাধ্য চোখ থেকে পুনরায় 1 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। নিজেকে স্বাভাবিক করে বলল, আমি ঠিক আছি। এমনি বলেন, কি বলবেন? এত রাতে ফোন কেন দিয়েছেন? তোমার কণ্ঠস্বর এমন লাগছে কেন মাহদিয়া? কই না তো, আমার কণ্ঠ তো ঠিকই আছে। এমনি এমন শোনাচ্ছে হয়তো। আচ্ছা কি করছো তুমি? কিছুই না, এটা বলে ফোন কেটে দেয় মাহদিয়া। ইচ্ছে করছে ব্যালকনি থেকে লাফ দিয়ে নিজের জীবনটা শেষ করে দিতে, কিন্তু সেটাও পারছে না। আত্মহত্যা যে মহাপাপ।
উঠে দাঁড়িয়ে ক্রন্দনরত চেহারা নিয়ে ব্যালকনির এক কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। গোলাকার চাঁদ উঠেছে আকাশে। ওসব ভাবতে ভাবতে আচমকা নিচ থেকে কিছু একটা ছুঁড়ে ফেলার ধুমধুম করে আওয়াজ হয়। আওয়াজ অনুসারে নিচের দিকে তাকায় মাহদিয়া, কিন্তু কাউকে দেখতে পায় না। ব্যালকনি থেকে রুমে ফিরে আসে, আজানের শব্দ ভেসে আসছে অদূরের আশেপাশের মসজিদ থেকে। মাহাদিয়া তড়িঘড়ি করে ওয়াশরুম থেকে অজু করে আসে। আজকে বহুদিন পর তার নামাজ পড়তে ইচ্ছে করে। জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করে নেয়। মোনাজাতে নিজের দুঃখগুলো কান্না হিসেবে ঝারিয়ে ফেলে। নামাজ পড়ে মাহদিয়া জায়নামাজ গুছিয়ে রাখে। ইপ্তি নামক নরপুরুষ জানোয়ারটাকে কোনোভাবে ছেড়ে দেবে না সে। জীবনটা নরকে পরিণত করেই ছাড়বে। ধীরে ধীরে রাতের অন্ধকার কেটে সকালের আলো ফুটেছে। প্রায় সবাই উঠে গেছে। তার বিয়ে সবাই আনন্দ করছে, কিন্তু তার কিছুতেই আনন্দ লাগছে না। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে হালকা জল ছিটিয়ে নেয়। রুমে এসে মুখে হালকা পাউডার মেখে নেয়, নিজের ক্রন্দনরত ফ্যাকাশে চেহারা লুকাতে। কি মনে করে আয়নায় একবার নিজের দিকে তাকায় মাহদিয়া। চেনা মুখ, অথচ আজ যেন অচেনা। একদিনেই চোখের নিচে হালকা কালো দাগের ছাপ বসেছে। বাহির থেকে ডাক পড়েছে তার। দরজা খুলে দেখে মা দাঁড়িয়ে আছে। এ কি মাহদিয়া মা, তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? কি হয়েছে বলতো? রাত থেকে খেয়াল করছি তুই একটা কিছু লুকোচ্ছিস। মাকে বল কি হয়েছে। মায়ের আহ্লাদি কথা শুনে বুকে জোরে কান্না আসছে। নিজেকে সামলাতে না পেরে আকস্মিক হুড়মুড়িয়ে পড়ে মায়ের বুকের উপরে। মাহদিয়ার মা মেরিনা বেগম ভয় পেয়ে গেলেন। কি হলো তার মেয়ের? দুপুর থেকে তো হাসি খুশি দেখেছেন। পরক্ষণে ভাবলেন হয়তো বাবার বাড়ি ছেড়ে চলে যাবে, তাই এমন করছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দরদ মাখা কণ্ঠে বলল, কাঁদিস না মা, সব মেয়েকে বাবার বাড়ি থেকে বিদায় নিতে হয়। এটা সবার ক্ষেত্রেই হয়। তোর আব্বু তোকে কয়েকদিন পরপরই দেখতে যাবে। আর রিহান বাবা তো আছেই, তুই যখন বলবি তোকেই নিয়ে আসবে। মাহাদিয়া নিচের দিকে তাকিয়ে কান্না বন্ধ করার জন্য ঠোঁট কামড়ে ধরল। আড়ষ্টতায় মেরিনা বেগমও মেয়ের কান্না দেখে চোখ থেকে পানি বের হয়ে গেল যেন। চল কিছু খেয়ে নিবি। তুমি যাও মা, আমি আসছি। এটা বলে দরজা খোলা রেখে চট জলদি আবার ওয়াশরুমের দিকে যায়। মুখে পানি দিয়ে নিজেকে রিফ্রেশ করার চেষ্টা করে। রুমে আসতেই দেখে দরজা বন্ধ, তথা বিছানায় বসে পায়ের উপরে পা রেখে সিগারেট মুখে দিয়ে ধোঁয়া ছড়াচ্ছে ইপ্তি। সিগারেটের গন্ধে কেসে ওঠে মাহদিয়া। মাহদিয়াকে দেখেই বিছানা থেকে উঠে বসে ইপ্তি। মুখে তার পৈশাচিক হাসি। এগিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, তুই খুব সুন্দর মাল। কখনো আয়নায় দেখেছিস ওড়না খুলে? কি হট লাগে তখন তোকে। তোর শরীরের সৌন্দর্যই তো তখন আমাকে পাগল করে দিয়েছে। এত তুলতুলে শরীর। কথাগুলো মাহাদিয়ার কানে যেন বিষের মতো বিঁধল। ক্রোধে হাত পা কাঁপছে। ইচ্ছে করছে এই মুহূর্তে গালে সজোরে চর বসিয়ে দিতে। মাহদিয়া একবার ঘৃণা ভরা চাহনি নিয়ে তাকালো ইপ্তির দিকে। আচমকা একটা কাজ করে বসে মাহদিয়া। ইপ্তির কাছে গিয়ে ওর মুখের উপরে থুতু ছিটিয়ে দেয়। সাথে সাথে চুলের মুঠি চেপে ধরল মাহাদিয়ার। তিক্ত গলায় বলে উঠল, তুই আমার গায়ে থুতু দিয়েছিস শালি? তোর তেজ দেখে আমি অবাক হচ্ছি। সিগারেট গালে দিয়ে এই মুহূর্তেই হিংস্র হয়ে মাহদিয়ার ঠোঁটের উপরে ঝাঁপিয়ে পড়ে ইপ্তি। সিগারেটের সব ধোঁয়া মাহদিয়ার গালের ভেতরে ঢুকিয়ে দেয়। কাস্তে কাস্তে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালায় মাহদিয়া। চোখ দিয়ে পানি বের হতে থাকে। ঠোঁট মনে হয় কামড় বসিয়ে দিয়েছে। রক্তবর্ণ হয়ে ঠোঁট থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। কিন্তু এতে যেন ইপ্তির কিছুই যায় আসে না। বরং মাহদিয়ার চোখে পানি দেখে, ঠোঁটে রক্ত দেখে সে মজা পাচ্ছে। কিছুক্ষণ পর মাহদিয়াকে ছেড়ে দেয় ইপ্তি। ছাড়া পেয়ে বন্দি পাখির মতো ছটপট করতে লাগলো মাহদিয়া। বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। এতক্ষণ যেন তার ঠোঁটের উপরে কোনো হিংস্র পশুর আক্রমণ হয়েছিল। আসলে তো তাই, ইপ্তিকে তার হিংস্র পশুর থেকেও জঘন্য নিকৃষ্ট লোক মনে হয়। আমাকে থুতু মারিস তুই? তোর কি অবস্থা করতে পারি তুই সেটা কখনো কল্পনাও করতে পারবি না। মাহদিয়া ক্রন্দনরত গলায় বলল, আর কি করতে চান আপনি? আমার সবই তো শেষ করে দিলেন। এটা বলতেই ইপ্তির সামনে হো হো করে কেঁদে উঠল মাহদিয়া। যতই নিজেকে শক্ত রাখতে চাইছে ততই যেন ভেঙে পড়ছে মাহদিয়া। কি করবে কিছুই বুঝতে পারছে না। তার জীবন তাকে কোন দিকে নিয়ে যাবে। হাতে মেহেদির লাল রং কি তাহলে তার জীবনের কালো অধ্যায় হয়ে আসলো? ইপ্তি কিছুক্ষণ মাহদিয়ার দিকে তাকিয়ে রয়। পুনরায় পৈশাচিক হেসে বলে, এসব নাটক করবি না তো আমার সামনে। নাটক বন্ধ কর। ইপ্তির কথার মাঝেই মাহদিয়ার নিচে পড়ে থাকা ফোন বেজে উঠল। ফোনের আওয়াজ পেয়ে ইপ্তি ফোনের দিকে তাকায়। স্ক্রিনের উপরে রিহান নামটা ঝলঝল করছে। যেই মাহদিয়া ফোনটা হাতে নিতে যায় তখনই ইপ্তি ফোন কেড়ে নেয়। ফোন রিসিভ করে আওয়াজ বাড়িয়ে দিয়ে কানে ধরে। অপর পাশ থেকে রিহান চিন্তিত কণ্ঠে বলল, মাহাদিয়া তুমি কি করছো?
রাতে কল এভাবে কেটে দিলে কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার হঠাৎ কি হলো বলবে? হলুদের রাত থেকে কেমন যেন করছো। তোমার কোনো সমস্যা হলে তো আমাকে বলতে পারো। ইপ্তি রিহানের কথা শুনে মাহদিয়ার দিকে পৈশাচিক দৃষ্টি নিয়ে তাকায়। মাহদিয়া বাক্যহীন হয়ে বসে রয়েছে। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। এখন যদি মোবাইল নিতে যায় একটা না একটা কিছু হবেই। ইপ্তি ডেভিল হাসি দিয়ে কল মিউট করে মাহদিয়ার দিকে ঝুঁকে ফোন এগিয়ে দেয়। নে তোর হবু জামাই কিছু ঘন্টা পর তোকে বিয়ে করে নিয়ে যাবে। নে কথা বল, দেখ তোর জন্য চিন্তা কেমন উতলা হয়ে পড়েছে। ইস, এত ভালোবাসা কই রাখবি তুই? মাহদিয়া সুযোগ বুঝে এক ঝটকায় নিজের ফোন কেড়ে নেয়। ফোন হাতে নিয়ে কল কেটে দিয়ে ফোন বন্ধ করে ফেলে। ইপ্তি ভ্রু জোড়া কুঁচকে ফেলে। মাহদিয়ার চোয়াল ধরে মুখ উঁচু করে নাটকীয় কণ্ঠে বলে, কল কেটে দিয়েছিস কেন? তোর হবু জামাই কষ্ট পাবে তো। এসব বলে খটখট করে হেসে দিল ইপ্তি। মাহদিয়া এক ঝটকায় নিজের মুখ থেকে ইপ্তির হাত সরিয়ে ফেলে। আচানক বাহির থেকে দরজার আওয়াজ আসলো। বিয়েবাড়ির ছেলে মেয়েদের হইচই আছে, তার উপরে বাহির থেকে আপু দরজায় টোকা দিয়ে যাচ্ছে। মাহদিয়া বোন আমার দরজাটা খোল, এতক্ষণ রুমে কি করছিস? মাহাদিয়া ভয় পেয়ে যায়, দেহখানি কাঁপতে থাকে। এখন যদি কোনোভাবে তার সাথে ইপ্তিকে দেখে তাহলে বড় কোনো কিছু হয়ে যাবে। নিশ্চয়ই এটা কেউ ভালোভাবে নেবে না। মাহদিয়ার ভাবনার মাঝে বিকৃত কণ্ঠে ইপ্তি বলল, শোন, আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি। পারলে তোর বোনকে বলিস আমি তোর সাথে ওইসব করেছি। মাহদিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। ওড়না দিয়ে মুখ মুছে দরজা খুলে দেয়। সাথে সাথে ভেতরে ঢুকে দিয়া, চল নাস্তা করবি, অনেক তো সকাল হলো, সবাই অপেক্ষা করছে। এতে মাহাদিয়াও বোনের সাথে চলে যায়। সে যেন একটা জানোয়ারের হাত থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেল। ড্রয়িং রুমে বড়রা কাজ করছে। মাহদিয়ার কাজিনরা সবাই একত্র হয়ে হাতে মেহেদি দিচ্ছে আর হাসাহাসি করছে। সবার আনন্দের যেন কমতি নেই। মাহদিয়া হালকা কিছু নাস্তা খেয়ে নেয়, খাবার যেন গলা দিয়ে নামছে না, কাটার মতো আটকে যাচ্ছে। দ্রুত পানি খেয়ে নেয়। তার কেন যেন মনে হচ্ছে তার জন্য এর থেকেও আরও বেশি কিছু অপেক্ষা করছে। ইপ্তিকে আর দেখা যায়নি। সকাল 10:30। মাহদিয়া গোসল সেরে বিছানায় আসে। কিছুক্ষণ পরেই হয়তো তাকে বউ সাজতে হবে। সে সময় ড্রেসিং টেবিলে পড়ে থাকা মোবাইলটাতে টুং টুং করে পরপর 3টা মেসেজ আসে। মাহদিয়া কৌতূহল নিয়ে উঠে মোবাইল হাতে নিয়ে মেসেজটা সিন করে। আর সেটা দেখে তার মাথা থেকে পা পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করে। এটা কিভাবে সম্ভব? ইতিমধ্যেই হালকা শীতলতার মধ্যে মাহদিয়ার মুখে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। নিজের চোখ যেন বিশ্বাস করতে পারছে না পিকগুলো দেখে। সবাই কি তাহলে তাকে ঠকায়? সেই কি বারবার হেরে যায়? একটা অচেনা নাম্বার থেকে 3টা পিক পাঠিয়েছে, যেগুলোতে রিহানের হাস্যোজ্জ্বল চেহারা এক হাত দিয়ে একটা শাড়ি পরা মেয়েকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। মেয়েটার কোলে একটা ছোট্ট বাচ্চা। মাহাদিয়া অবাক বিস্মিত চাহনি নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। তার এখনও যেন বিশ্বাস হচ্ছে না। মোবাইল হাতে নিয়ে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হঠাৎ কি মনে করে আবার ফোন উঁচু করে 3টা পিকই দেখে। অন্যটাতে রিহান মেয়েটার কপালে চুমু দিচ্ছে। ক্রন্দনরত চোখে রিহানের সাথে মেয়েটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো মাহদিয়া। মেয়েটাকে তার খুব চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছে, কিন্তু মনে পড়ছে না। এসব ভেবে ফোনটা আবার ড্রেসিং টেবিলের উপরে রাখে। নিজের ভাগ্যের কথা ভেবে আনমনে নিজে নিজে হাসলো মাহদিয়া। নিজে নিজে ভাবতে লাগলো, তাহলে কি তার বিয়েটা হচ্ছে না? রিহান কেন আবার বিয়ে করছে? পিকগুলো দেখে মাহদিয়ার কাছে মনে হলো স্বামী স্ত্রীর মতোই পিকগুলো তুলেছে। অনেক ঘনিষ্ঠভাবে দুজন দুজনকে ধরে রেখেছে। এত কিছু লুকোলো কেন? আর আব্বু আম্মুও কিছু জানলো না, নাকি জেনেও আমাকে রিহানের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে? মাহাদিয়ার পুরো মাথা আগোছালো লাগছে। মোবাইলটা একদিকে ছুঁড়ে ফেলে দেয়। ধীরে ধীরে বিয়ের সময় ঘনিয়ে আসতে থাকে। সে সাথে যেন মাহদিয়ার জীবনে কালো আধার আরও ঘনিয়ে আসতে থাকে। বিয়ে বাড়িতে অনেক হৈ হৈ লেগে আছে চারপাশে। মাহদিয়ার খুব দম বন্ধ লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভেতরটা হাহাকার করে। এত কিছু একসাথে মেনে নিতে পারছে না। যাকে ঠকানো হবে ভেবে বিয়ে করবে না এত চিন্তা ছিল, সে নিজেই কি তাকে ঠকাচ্ছে? ইপ্তির কথা মনে পড়ছে মাহদিয়ার। এই দুজন জঘন্য লোকের সাথে তার দেখা হলো কেন? মাহদিয়া নিজেকে শক্ত রাখবার চেষ্টা করছে। কিছুতেই ভেঙে পড়লে চলবে না। সব কিছুর রহস্য তাকে জানতেই হবে। রিহানের সাথে এই মেয়েটাকে, বাচ্চাটাকে, সব খোলসা করতে হবে তাকে। এই বিয়েটা সে কিছুতেই করবে না, ইপ্তিকেও ক্ষমা করবে না। বরপক্ষ থেকে বরযাত্রী আসতে থাকে। উদাস মনে ব্যালকানি দিয়ে মাহদিয়া একবার দেখে আসে। বিয়েটা কিছুতেই করবে না সে।
নিজেকে এমন মিথ্যার বেড়াজালে আটকে রাখতে পারবে না। কোনো মিথ্যা প্রতারককে সে বিয়ে করবে না। এমনিতে হয়তো মাহতিয়া মনে মনে আন্দাজ করত কোনোভাবেই বিয়েটা হলেও সেটা টিকতো না। এক না হয় তাকে ডিভোর্স দিয়ে দিত। আর সতীনের সংসার সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। নিজের নামের সাথে তো অপবিত্র শব্দটা যোগ করলো। এখন ডিভোর্স শব্দটা যোগ করতে চায় না সে, পালাতে হবে তাকে। অনেক দূরে চলে যেতে হবে, না হলে রিহান নামক প্রতারকের সাথে বিয়ের পিঁড়িতে বসতে হবে তাকে। মাথা কোনোভাবেই কাজ করছে না কিভাবে পালাবে। রুমে এসে নিজের কিছুদিন আগে কিনে রাখা নতুন বোরকাটা বের করে। এই বোরকাটা কাউকে দেখায়নি সে, কোনো কিছুই না ভেবে দ্রুত বোরকাটা পরে ফেলে। নিজের কথা ভেবে হলেও তাকে বাঁচতে হবে। পরিবারের কথা ভাবলে চলবে না, সব পরে সামলে নেবে সে। সে জানে কেউ বুঝুক বা না বুঝুক, অন্তত তার মা বাবা তাকে ভুল বুঝবে না। বোরকাটা পরে একবার আয়নার দিকে তাকায় মাহদিয়া। বড্ড অচেনা লাগছে নিজেকে, চোখগুলো কেমন লাল বর্ণের হয়ে আছে, মুখটাও কেমন শুকনো লাগছে। আয়নায় নিজের সেই বিধ্বস্ত চেহারাটা তার বুকের ভেতরে এক অজানা হাহাকার তৈরি করছে। আর দেরি না করে বোরকার সাথে ম্যাচিং করা কালো হিজাবটা নিয়ে মুখসহ ঢেকে ফেলে মাহদিয়া। আয়নায় নিজেকে দেখে খুব হাসি পেল তার। কিন্তু এখন হাসার সময় না, যত দ্রুত পারে এখান থেকে পালিয়ে যেতে হবে। কিছুক্ষণ পর হয়তো তাকে সাজাতে আসবে বরপক্ষের লোকজন। নিজের জমানো কিছু টাকা আর দরকারি জিনিসপত্রগুলো একটা ব্যাগে ঢুকিয়ে দরজা খুলে একবার বাহিরে তাকিয়ে নেয়। তেমন কেউই নেই এদিকে, সবাই নিচে। বরপক্ষকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়তো। উপর থেকে একবার ড্রয়িং রুমের দিকে তাকায় সে। লোকজনের ভিড় জমে আছে।